সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় 2 লাখ অভিবাসী। এদিকে ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। অপরদিকে 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। আরও থাকছে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষে থাকছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে যে 4 পরিস্থিতি তৈরি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় 2 লাখ অভিবাসী। মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার আওতায় 2,22,000-এর বেশি অভিবাসী স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি বেছে নিয়েছেন। অর্থাৎ 500 রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো ধরনের শাস্তির মুখোমুখি না হয়েই তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির অভিভ্রমণ বিভাগের মহাপরিচালক জাকারিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের 19 মে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত 2,28,961 জন বিদেশি নিবন্ধন করেছেন, যার মধ্যে 2,04,523 জন বিদেশিকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচি বাবদ ফি হিসাবে সরকারের প্রায় 11,45 লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 932 কোটি টাকা আয় হয়েছে। জাকারিয়া জানান, এই কর্মসূচির তালিকায় শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। কর্মসূচিটি আগামী 30 এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। এই কর্মসূচিটি একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা উদ্যোগ, যা নথিপত্রহীন অভিবাসীদের বিচারের সম্মুখীন না হয়েই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়। তবে এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য নয় যারা পূর্ববর্তী প্রত্যাবর্তন উদ্যোগের অধীনে নিবন্ধন করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন, যারা অভিভ্রমণ বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছেন বা ল এনফোর্সমেন্ট সংস্থা যাদের খুঁজছে। এদিকে ট্রাম্পের দাবি অস্বীকার করল লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে বিষয়টি অস্বীকার করেছে লেবানন। দেশটির একজন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি যে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এখন প্রস্তুত নই। লেবাননের কর্মকর্তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনা করবেন না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিল, এই সপ্তাহে ওয়াশিংটনে 4 দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনার পর এবার নেতানিয়াহু ও আউন ফোনে কথা বলতে যাচ্ছেন। ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন 2 নেতা কথা বলবেন। প্রসঙ্গত, ইসরায়েল জানিয়েছে তারা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ করতে চাইছে না। এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 2,167 জনের বেশি মানুষ মারা গেছেন এবং 12 লক্ষেরও বেশি বাসিন্দা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অপরদিকে 18 মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বুর্জ আল আরব। দুবাইয়ের বিখ্যাত এই হোটেলটিতে ব্যাপক হারে পর্যটন কমে গেছে, তাই হোটেলটি 18 মাসের জন্য বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের। সম্প্রতি জুমেরা জানিয়েছে, এই সময়টি হোটেল সংস্কারে ব্যয় করা হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কার কাজ ধাপে ধাপে প্রায় 18 মাস ধরে চলবে। এই কাজের নেতৃত্ব দেবেন প্যারিস ভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি থ্রিস্তান অয়ের। বার্তা সংস্থা রয়টার্সকে হোটেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সংস্কারের সময় পালতোলা ডিজাইনের হোটেলটিও বন্ধ থাকবে এবং যেসব অতিথির বুকিং রয়েছে তাদের নিকটবর্তী হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা দেওয়া হবে।
বুর্জ খলিফা ও পাম আইল্যান্ডসের পাশাপাশি বুর্জ আল আরবও দুবাইয়ের বিখ্যাত স্থাপনাগুলির মধ্যে একটি। তবে মার্চে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও জুমেরা তাদের বিবৃতিতে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সহ গুলফসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ফলে বিদেশি প্রবাসী ও পর্যটকদের একটা অংশ অঞ্চলটি ছেড়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের মাত্র 1 মাসের মধ্যেই দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে প্রায় $120 বিলিয়ন মার্কেট মূল্য কমে যায়। একই সময় 18,400টিরও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়। এতে একটি স্থিতিশীল ও নিরাপদ ব্যবসা ও পর্যটন গন্তব্য হিসাবে গুলফসাগরীয় দেশটির যে সুনাম তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব ও ওমানের মতো দেশ যেমন তেলের দামের ঊর্ধ্বগতির ফলে লাভবান হয়েছে, সেখানে পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিক্স ও আর্থিক খাতের ওপর নির্ভরশীল সংযুক্ত আরব আমিরাত সরাসরি ধাক্কা খেয়েছে। 28 মার্চ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতে 398টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1872টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের পর সবচেয়ে বেশি হামলার শিকার দেশ হয়ে ওঠে এটি। যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়, তবু ধ্বংসাবশেষ আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন স্থানে ক্ষতি করে, যার মধ্যে বুর্জ আল আরব, পাম জুমেরা, দুবাই বিমানবন্দর এবং ফুজাইরা তেল শিল্পাঞ্চলও রয়েছে। আরও থাকছে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সংকট মোকাবেলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার 16 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল শোধনাগার প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স, রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকয়েলের কাছ থেকে তেল কিনেছিল। বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। এর আগে গত 11 মার্চ মার্কিন রাজস্ব দপ্তর জানিয়েছিল, ভারতীয় তেল শোধনাগার প্রতিষ্ঠান সমুদ্রে ভাসমান রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কিছুদিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ান তেল কেনার মেয়াদ ছিল গত 11 এপ্রিল পর্যন্ত, ইরানের তেল কেনার মেয়াদ ছিল 19 এপ্রিল পর্যন্ত এবং সবশেষে থাকছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন পথে যেতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিশ্লেষণ ও উদ্বেগ। পাকিস্তান ও সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা গেলেও জেদ্দায় সাম্প্রতিক বৈঠকের পর উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য পরিণতি হিসাবে 4টি আলাদা দৃশ্য সামনে আসতে পারে। 1. সামরিক বিরতি ও ভঙ্গুর যুদ্ধবিরতি। বর্তমানে কার্যকর 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে অনেকে স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক সামরিক বিরতি হিসাবে দেখছেন। পর্যাপ্ত স্পষ্ট শর্ত না থাকা এবং দুই পক্ষের গভীর অবিশ্বাসের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এই সময়টাকে উভয় পক্ষই সামরিক প্রস্তুতি ও কৌশল পুনর্গঠনের সুযোগ হিসাবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যে সীমিত হামলার পথেও যেতে পারে বলে আশঙ্কা। 2. ছায়াযুদ্ধ ও নিয়ন্ত্রিত উত্তেজনা। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হিসাবে ধরা হচ্ছে সরাসরি যুদ্ধ নয়, বরং ছায়াযুদ্ধের ধারাবাহিকতা। এক্ষেত্রে দুই দেশই সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রক্সি বাহিনী বা মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইরাক, ইয়েমেন বা লোহিত সাগর অঞ্চলে প্রভাব ও হামলা প্রতি হামলা চালিয়ে যেতে পারে। তবে এ ধরনের নিয়ন্ত্রিত সংহত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো ভুল হিসাব পরিস্থিতিকে বড় যুদ্ধের রূপ দিতে পারে। 3. গোপন দূতাবাসিক আলোচনা। পাকিস্তানে অনুষ্ঠিত আনুষ্ঠানিক আলোচনা ব্যর্থ হলেও দূতাবাসিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। কাতার, ওমান বা সৌদি আরবের মতো দেশগুলি পর্দার আড়ালে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে দুই পক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত এবং ইরানের অবস্থান, দ্রুত সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত।
4. নৌ অবরোধ বা হরমুজ প্রণালী সংকট। আরেকটি সম্ভাব্য দৃশ্যপট হিসেবে উঠে এসেছে নৌ অবরোধ বা কঠোর সামুদ্রিক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের কিছু সামরিক পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি সীমিত করে অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি আলোচিত হচ্ছে। এতে শুধু ইরান নয়, চীন সহ বৈশ্বিক জ্বালানি বাজারও বড় চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে এই ধরনের পদক্ষেপ মার্কিন নৌবাহিনীকেও সরাসরি ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও অস্থির অবস্থায় প্রবেশ করেছে, যেখানে একদিকে চলছে সীমিত সংঘাতের বাস্তবতা, অন্যদিকে টিকে আছে দূতাবাসিক সমাধানের ক্ষীণ সম্ভাবনা। এই দ্বৈত পরিস্থিতি আগামী দিনের রিজিয়নের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে।